আমরা এখন মানে বেসিক যে পিএসপি, ঠিক আছে, বেসিক পিএসপি কি এটা একটু দেখবে। এটা আমি এর আগে ক্লাস নিচ্ছি, তারপর আজকে একটু রিভিউ করা, ঠিক আছে। বেসিক পিএসপি আপনার মেনলি হলো গিয়ে ফার্স্ট হলো গিয়ে মানে পিএসপি ফুল মিনিং কি, হাইপার টেক্সট প্রি প্রসেসর, ঠিক আছে। পিএসপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা পিএসপি ওওপি বলে, ঠিক আছে। আমরা এখন পিএসপি ওওপি, আমি একটু নোট প্যাডে লিখি। হ্যাঁ, বুঝে। ওয়েব বেস, ওয়েব বেস তো অবশ্যই। এটা আপনার ওয়েব বেস কারণ আছে, কারণ হলো গিয়ে আপনার ব্রাউজারে অ্যাকসেপ্ট করে, এটার জন্য আলাদা কোনো মানে আমরা যেমন ডট নেটে যেসব সফটওয়্যার করে আলাদা একটা উইন্ডো তৈরি হয় ব্রাউজার বাদে, এটা শুধুমাত্র ব্রাউজার অ্যাক্সেস করা যায়, ঠিক আছে। পিএইচপি ফুল মিনিং কি, হাইপার টেক্সট প্রি প্রসেসর। এটা হলো ফুল মিনিং, ঠিক আছে। এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। অবজেক্ট ওরিয়েন্টেড কিসের জন্য, কারণ এটার ভিতর ক্লাস অবজেক্ট এগুলো আছে, যেমন জাভাতে নাই যেগুলা, ক্লাস নাই জাভাতে, যেগুলোতে ক্লাস নাই, এইচটিএমএল আর সিএসএস এর ক্লাস নাই, ঠিক আছে। শুধুমাত্র পিএইচপি তে আপনার ক্লাস অবজেক্ট আছে। তারপরে পিএইচপি আরো ইউজ করার আরো একটা কারণ আছে, সেটা হলো গিয়ে ডাটাবেস মানে মাইস্কুয়েলের সাথে কানেক্ট করা যায়। আপনি জাভা স্ক্রিপ্ট বা এইচটিএমএল দিয়ে, ঠিক আছে, ডাটাবেসের সাথে কানেক্ট করতে পারবেন না সরাসরি, একমাত্র পিএইচপি দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন, যে ডাটাবেস থেকে ডাটা আনতে পারবেন। মাইস্কুয়েল ডাটাবেসটা পিএইচপির মাধ্যমে আপনি কানেক্ট করে মানে ডাটাবেস থেকে আপনি ডাটা শো করতে পারবেন ওয়েব পেজে, ওকে। এইটা একটা জিনিস গেল। আর একটা আছে, আমি জাস্ট দেখাচ্ছি। যেমন এটা পিএইচপি অ্যাক্সেস করতে আপনাদের জ্যাম সার্ভার লাগে, ঠিক আছে। জ্যাম সার্ভার ছাড়া পিএইচপি অ্যাক্সেস করা যাবে না। তাই আমি সার্ভার ওপেন করি। যেমন এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট যে করি সব কোড আমরা চাইলে পেজ সোর্সে যে দেখতে পারতাম যে এইচটিএমএল কোডটা কি, ঠিক আছে, পিএইচপি জাভাস্ক্রিপ্টে কি কোড লেখছে, বাট পিএইচপির কোড দেখা যায় না পেজ সোর্সে গেলে, ঠিক আছে। এটা একটা সিকিউর বিষয়। আর একটা হলো পিএইচপি ওপেন সোর্স। পিএইচপি আপনার ওপেন সোর্স, হুম। ওপেন সোর্স জিনিসটা কি, এটা আপনার আহ, মানে ফ্রি, এটা কোনো লাইসেন্স কি লাগে না, ঠিক আছে। এটার জন্য আলাদা কোনো সফটওয়্যার লাগে না, যে এটা এডিট করতে গেলে সফটওয়্যার লাগবে একটা আলাদা, এরকম কোনো সফটওয়্যার লাগে না, যে ইম্পর্টেন্ট না। নোটপ্যাড দিয়েও পিএইচপি এডিট করা যায়, ঠিক আছে, পেজ তৈরি করা যায়। তারপর হলো গিয়ে ক্রস প্ল্যাটফর্ম, ঠিক আছে। ক্রস প্ল্যাটফর্ম সাপোর্টেড। ক্রস প্ল্যাটফর্মটা কি, অন লিনাক্স, ঠিক আছে, উইন্ডোজ, ম্যাক, এইসব যে অপারেটিং সিস্টেম আছে, এগুলো এক একটা এক এক টাইপের না, সবগুলোতে একরকম না, ঠিক আছে। এই সবগুলোতেই সাপোর্ট করে এবং সবগুলোতেই আপনার পিএইচপি অ্যাক্সেস করা যায়, পিএইচপি মানে কোড অ্যাক্সেস করা যায় এসব ইয়েতে, অপারেটিং সিস্টেমে পিএইচপি অ্যাক্সেস করতে পারে। যেমন আপনার কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ধরেন আমি বলি যেমন ডট নেট, ঠিক আছে। ডট নেট সরাসরি লিনাক্সে সাপোর্ট করে না, ঠিক আছে, যেমন ক্রস প্ল্যাটফর্ম বলে না সরাসরি, ঠিক আছে। পিএইচপি আবার সরাসরি লিনাক্সে সাপোর্ট করে, উইন্ডোজে সাপোর্ট করে, ম্যাকও সাপোর্ট,
ঠিক আছে। তো এর জন্য হ্যাঁ, হ্যাঁ, আমি কি বললাম যে এটা ওপেন সোর্স, তো এটা ম্যাক্সিমাম জায়গায় সাপোর্ট করে এমন কোন জায়গায় আছে, মানে পপুলার যেগুলো অপারেটিং সিস্টেম, ঠিক আছে। পপুলার অপারেটিং সিস্টেম আমরা কি জানি যে লিনাক্স, উইন্ডোজ, ম্যাক, এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম। কিছু কিছু এক্সট্রাঅর্ডিনারি আছে যারা অন্যটা ইউজ করে। লিনাক্স এর ভিতরে যে ভাগ আছে যেমন উবান্টু, ঠিক আছে, তারপরে কালি লিনাক্স, ঠিক আছে, আইস লিনাক্স, এরকম অনেকগুলো লিনাক্স আছে, তো সবগুলোতে সাপোর্ট, ঠিক আছে। তো এই জন্য এটার ক্রস প্ল্যাটফর্ম সাপোর্টেড বলে। মানে কোনো আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন, ঠিক আছে, এখন এটা আবার ম্যাকের জন্য ম্যাকে সাপোর্ট করবে কিনা, উইন্ডোজে সাপোর্ট করবে কিনা, লিনাক্স, এইসব চিন্তা করার কিছু নাই, ঠিক আছে। আপনার সবগুলোতেই সাপোর্ট করে। তবে ব্রাউজারও সাপোর্ট করে, ঠিক আছে, সব ব্রাউজারে সাপোর্ট করে। অনেকগুলো আছে যেমন আপনার ইন্টারনেট এক্সপ্লোরে অনেক অ্যাপ্লিকেশন সাপোর্ট করে না, কিন্তু সব ব্রাউজারে সাপোর্ট করে। এটার সবচেয়ে বড় সুবিধা কি, এটা আপনার ওপেন সোর্স, হলো ফার্স্ট সুবিধা। যেমন লিনাক্স এর প্লাস পয়েন্ট কি, লিনাক্স হলো ওপেন সোর্স, ঠিক আছে। যে ওপেন সোর্স হওয়ার সুবিধা কি, যে কোনো কোম্পানির আন্ডারে ডিপেন্ডেন্ট না, যে আজকে এই কোম্পানি উইন্ডোজ, যেমন উইন্ডোজ এক্সপি, মাইক্রোসফট যেদিন বললো যে আমরা আজকে থেকে উইন্ডোজ এক্সপি আর আপডেট করব না, উইন্ডোজ এক্সপি আমরা বন্ধ করে দিচ্ছি, এরপরে কিন্তু ওই বাজারে যে কটা উইন্ডোজ এক্সপি আসছিল সেই পর্যন্ত, এরপরে নতুন করে আসে নাই। কারণ কি, ওরা বন্ধ করে দিচ্ছে, কোম্পানির উপর ডিপেন্ডেন্ট, কোম্পানি চাইছে বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে। পিএসপি র এরকম কোনো বিষয় নেই যে পিএসপি আজকে চাইলাম যে বন্ধ করে দিলাম, এরকম কোনো বিষয় নেই, বন্ধ করতে পারবে না, ঠিক আছে। এই জিনিসটা এটা প্লাস পয়েন্ট হচ্ছে, যে আমরা ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। অনেক ল্যাঙ্গুয়েজ আছে ডিপেন্ডেন্সি আছে, ঠিক আছে, যেটা পিএইচপি এর মধ্যে নাই। ইজিও, আবার মানে ওপেন সোর্স হলে সুবিধা আছে আবার অসুবিধা আছে। ওপেন সোর্স হলে সিকিউরিটি কমে যায়, ওপেন সোর্স হওয়ার কারণে সিকিউরিটি একটু কমে যায়, কারণ এদের ভিতরে যেমন কি কোড আছে, ঠিক আছে, এগুলো সবাই বুঝতে পারে। আপনি লগইন একটা, আপনি ধরেন লগইন ইয়ে তৈরি করবেন, ঠিক আছে, লগইন এর একটা স্ট্রাকচার তৈরি করবেন, লগইন পিএইচপি দিয়ে লগইন এর কিছু কন্ডিশন দিবেন, যে একটা ইউজার লগইন করতে হলে কি কি। যারা কোড জানে তারা কিন্তু এমনি ওই ফর্ম দেখে আইডিয়া করে দিতে পারবে যে কি টাইপের কোড লেখছে, বা কি টাইপের, এখানে কোনো ডিএলএল ফাইল নেই আলাদা, ঠিক আছে। এগুলো সব ডিএলএল ফাইল ইয়াতে থাকে আপনার ডট নেটে, এগুলো হলো ফিচার জাস্ট পিএইচপি। যেমন পিএইচপি এর কিছু বেসিক জিনিস আছে, লারাভেল, কোড ইন্ডিজার, জেন্ড, তিনটা, ঠিক আছে। এটা জাস্ট হলো ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কি, মানে হলো কি, ফ্রেমওয়ার্ক হলো কি, আমি বুঝাই। ফ্রেমওয়ার্ক ধরেন হলো কি, মাদার ধরেন পিএইচপি, এটা তো আমার মেইন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটার থেকে ডিভাইড হয়ে, বা এটারে কিছু ক্লাস বা অবজেক্ট দিয়ে এক একজন এক একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে, ঠিক আছে। লারাভেল, ঠিক আছে, কোড ইন্ডিজার, ঠিক আছে, তারপরে জেন্ড, এগুলো সব পিএইচপি থেকে তৈরি হয়েছে। লারাভেল কোনো ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। কোড ইন্ডিজার আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ না প্রোগ্রামিং। জেন্ড, এগুলো কোনো আলাদা না। যেমন আপনারা যে কোয়েরি শোনেন না, ঠিক আছে, যে যে কোয়েরি কিন্তু নিজে কোনো আলাদা ল্যাঙ্গুয়েজ না। যে কোয়েরি হলো গিয়ে জাভা স্ক্রিপ্টের একটা আপডেট ভার্সন বা ফ্রেমওয়ার্ক বলা হয়, ঠিক আছে। জাভা স্ক্রিপ্টের একটা আপডেট ভার্সন, মানে জাভা স্ক্রিপ্টে কিছু কিছু কাজ আছে যেগুলো করা যায় না, এটা যে কোয়েরি দিয়ে করা যায়, ঠিক আছে। এটা যে কোয়েরি, জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। পিএইচপি এর সেম, যে পিএইচপি ফ্রেমওয়ার্ক লাগে যে লারাভেল, প্রিন্ডিজার, জেন, ঠিক আছে। লারাভেলটা খুব পপুলার হয়েছে। ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করলে সুবিধা কি, স্ট্রাকচার তৈরি করা থাকে, মানে এ টু জেড কোড করতে হয় না। আমরা যদি র কোড করি, র কোড মানে বোঝায় কি, আপনার একবারে জিরো থেকে শুরু করা, মানে একটা ব্ল্যাঙ্ক পেজে কিচ্ছু নাই, সেখান থেকে আপনার একটা অ্যাপ্লিকেশনের
স্ট্রাকচার থেকে শুরু করে ভেরিয়েবল থেকে শুরু করে ডাটাবেসটা এ টু জেড তৈরি করে দিতে হয়, বলে দিতে হয়। ঠিক আছে, তো এতে অনেক হিউজ কোড হয়, 5,000 6,000 10,000 লাইন পর্যন্ত চলে যায়। ঠিক আছে, তো এতখানি কোড হিউজ হয়ে যায়। আর লারাভেলের সুবিধা কি, বা কোডিং উইজার জেন ফ্রেমওয়ার্কের সুবিধা কি, যেমন কেউ ধরেন একটা টেবিল তৈরি করবে, যে ডাটাবেজে একটা টেবিল তৈরি করবে। ঠিক আছে, তো ডাটাবেজে টেবিল তৈরি করতে গেলে আমরা যদি র পিএইচপি তে করতে যাই, তো ফার্স্টে আমার করতে হবে কি, ডাটাবেজে যে, এই যে আমি একটু দেখাই জাস্ট, লোকাল হোস্ট পিএইচপি মাইঅ্যাডমিন, আরে ভুল করছি, এইচটিটিপি দেবো। হ্যাঁ, আমি যদি র পিএইচপি তে করতে যাই, ফার্স্ট আমার এখানে ঢুকে একটা ডাটাবেস তৈরি করতে হবে, ডাটাবেজে একটা টেবিল তৈরি করে দিতে হবে। ঠিক, আর তারপরে করতে হবে কি, আমার পেজে যে কোড করতে হবে, ডাটাবেজের সাথে কানেক্ট করতে হবে, উইথ টেবিলের সাথে কোয়েরি দেখাই দিতে হবে। এখন আমি যদি লারাভেল, এই যে যে তিনটা ফ্রেমওয়ার্ক আছে, লারাভেল, কোডিনজার, জেন্ট, এখানে যদি করতে যাই, এখানে প্লাস পয়েন্ট কি, আমি একটা কমান্ড লিখবো, কমান্ড লেখার সাথে সাথে, যেমন লারাভেলের কমান্ড আমি জানি, সেটা হচ্ছে লারাভেল কমান্ড হলো পিএইচপি আর টি কন্ট্রোলার মডিউল, মডেল মডেল নেই, এর হলো নাম, ধরেন আমি স্টুডেন্ট নামের একটা টেবিল তৈরি করবো। ঠিক আছে, আপনার যদি জাস্ট এতটুকু দিয়ে দিবেন, একটা স্টুডেন্ট নামের টেবিল তৈরি হয়ে যাবে, আপনার ডাটাবেজে ঢুকতে হবে না তার জন্য। ঠিক আছে, এই কমেন্টটা লিখে দিলে একটা স্টুডেন্টের টেবিল তৈরি হয়ে যাবে, এবং ওই টেবিলের আন্ডারে কি কি টেবিল মানে ফিল্ড হবে, সেটার জন্য আপনারা একটা ফাইল দিয়ে ও তৈরি করে দিবে, মানে ভিতরে অটোমেটিক একটা ফাইলও তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ওই ফাইলের মধ্যে ওই টেবিলে অ্যাড করার জন্য, মানে টেবিলে একটা ফাংশন তৈরি হয়ে যাবে, ওই ফাংশনে কি কি ফিল্ড অ্যাড হবে আপনি বলে দিতে পারবেন, আবার চাইলে ওই টেবিলটা ড্রপও করতে পারবেন, সেই কোডও অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমার সুবিধা কি, তারপরে যেমন এই কোডটা লেখে তৈরি করবে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট একটা কমান্ড আছে, সেটা দিলে সাথে সাথে টেবিলটা তৈরি হয়ে যাবে দাঁড়াবে। তাহলে আমার কি করতে হইতেছে না, শুধু আমার দুইটা কমান্ড লেখে আমার টেবিল তৈরি হয়ে যাইতেছে, এবং টেবিলটা এক্সিকিউশন হইতেছে। আর পিএইচপি যদি করতে যাই, তাহলে করতে হবে কি, আলাদা করে টেবিল তৈরি করতে হবে, ডাটাবেস তৈরি করতে হবে, তারপরে পিএইচপি তে কোডে যে কানেক্ট দিতে হবে। ঠিক আছে, ফাংশন তৈরি করতে হবে, সব তৈরি করতে হবে। আর যেটা আপনার লারাভেলে বা কোডিং জেন ফ্রেমওয়ার্ক এগুলো লাগে না, না এগুলো অর্ধেক কাজ করেই দেওয়া, 80% কাজ করাই থাকে, আপনার জাস্ট স্ট্রাকচার বুঝতে হবে। এই হলো এখানে প্লাস পয়েন্ট, সুবিধা। ঠিক আছে, এই লারাভেলের, ঠিক আছে, লারাভেল সুবিধা কি, লারাভেল পারলে সুবিধা কি, আপনার মানে জব অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, হ্যাঁ, বুঝিনি, হ্যালো, আচ্ছা, এই লারাভেলে আবার জব আছে অ্যাভেলেবেল। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের জবের তুলনায় লারাভেল আবার জব অ্যাপ্লিকেশন বানানো যায়, তো ওয়েবসাইট অ্যাপ্লিকেশন সবই বানানো, জব অ্যাভেলেবেল, আর এটা সিকিউর বেশি। জেন ফ্রেমওয়ার্ক, কোডিনেজার এগুলো একটু ড্রপ খেয়ে গেছে, এই কারণে আপডেট হয় না। মানে যে ফ্রেমওয়ার্ক যত কম আপডেট হয়, ওটার এমনি সিকিউরিটি কমে যায়। ঠিক আছে, মানে আপনার রানিং আপডেট হইতে থাকলে, যে ইয়ারলি 2 বার বা 3 বার 4 বার আপডেট হয়, ঠিক আছে, ভার্সন, তাহলে সিকিউরিটি আপডেট হয়, যেটা জেন্ড আর কোডিং যারা হয়, যে লারাভেল ফ্রেমওয়ার্ক থেকে। ঠিক আছে, যে যেটা মানে রেগুলার আপডেট। ঠিক আছে, আমি শুরু করলাম 5 মনে 2 না 4-এ, এখন 7-8 এসে, প্রায় 2 বছর আর কি, ডিফারেন্ট 8 পর্যন্ত এসে অনেক আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে এই হলো গিয়ে ফ্রেমওয়ার্কের পার্থক্য। তা আমরা ফার্স্টে বেসিকটা শিখি। ঠিক আছে, এমনকি বেসিক না জানলে ফ্রেমওয়ার্কে গেলে কঠিন হয়ে যায়। ঠিক আছে, আর নতুন যারা ইন ফিউচার এরকম, মানে আসলে এখন র কোডিং জিনিসটা যেমন আস্তে আস্তে কমে যাচ্ছে। র কোডিং কি জিনিসটা কি,
আমি একটু স্যাম্পল দেখাই। এগুলো হলো র কোডিং, ঠিক আছে? এগুলো আমি সব কমেন্ট করেছি বেসিক ওই ক্লাসে করাইছিলাম তখন ঠিক আছে। র কোডিং হলো একটু যেটা আমার লিখে দিতে হচ্ছে। তো র কোডিং এ আস্তে আস্তে ডে বাই ডে কমে যাচ্ছে, এখন মানুষ র কোডিং খুব বেশি করে না, ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করে, ঠিক আছে? তো র কোডিং ইন ফিউচার দেখা যাবে আর 4-5 বছর পর থাকবে না, মানে দেখা যাবে কি 100 জনের 2 জন পাবে, ঠিক আছে? আর 90 জন এই ফ্রেমওয়ার্ক ইউজ। অলরেডি এরকম মানে অলরেডি র কোডিং এর জন্য মানে র কোডিং এর জব সেটাও কমে গেছে, ঠিক আছে? ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করে, কারণ পুরান যারা সফটওয়্যার তৈরি করে গেছে ওইগুলা র কোডিং এর জন্য লোক, কিন্তু এমনি নতুন করে আলাদা করে নিচ্ছে না। যাই হোক, এই এই যে আপনার কি বলে, তো পিএসপি এর ফ্রেমওয়ার্ক যদি আপনি করতে যান বা আপনার যদি ওয়ার্ডপ্রেসে আপনি কাজ করতে যান, ঠিক আছে, যে কাস্টমাইজ আমি কাজ করবো, ওয়ার্ডপ্রেসে থিম কাস্টমাইজ করবো বা প্লাগ ইন ডেভেলপমেন্ট করবো, ঠিক আছে, তো পিএসপি বেসিক কোড গুলা জানা লাগে, ঠিক আছে? আর ওটা ছাড়া আপনি ওইগুলা করতে গেলে, ঠিক আছে, কঠিন হয়ে যায়, অনেক কিছু বুঝতে পারবেন। হুম। তো আমরা ফার্স্টে কি দেখলাম, জাস্ট ফিচার পিএসপি তে কি কি সুবিধা আছে। হুম। এখন একটু পিএসপি স্টার্টিং এ যাবো, ঠিক আছে? আমি আজকে নতুন করে লিখতেছি না, জাস্ট হলো গিয়ে এগুলো দেখাচ্ছি। পিএইচপি স্টার্ট করতে গেলে, ঠিক আছে, পিএইচপি স্টার্ট করতে গেলে এই যে গ্রেটার দেন কোশ্চেন মার্ক পিএইচপি এটা লিখতে হবে, এটা হলো পিএইচপি স্টার্ট। আর ইন্ট হলো গিয়ে এটা, ঠিক আছে, কোশ্চেন লেস দেন, এটা হলো ইন্ট, ঠিক আছে? এর মাঝখানে আপনি পিএইচপি কোড লিখতে পারেন, ঠিক আছে? এর মাঝখানে আপনি পিএইচপি লিখতে পারেন, অবশ্যই স্টার্ট আর ইন্ট থাকতে হবে, স্টার্ট আর ইন্ট ছাড়া আপনার পিএইচপি হয় না। আরেকটা জিনিস, পিএইচপি কোড আপনি সব পেজে লিখতে পারবেন, এইচটিএমএল কোডের মাঝখানেও লিখতে পারবেন, ঠিক আছে? সিএসএস এর কোডের মাঝখানে মানে সিএসএস এর ওখানে লেখা যায়, তবে কিছু আছে। পিএইচপি কোড এক্সিকিউশন করতে হইলে, ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন পেজটা ডট পিএইচপি এক্সটেনশনে সেভ হইতে হবে, যেমন আমরা ডট এইচটিএমএল ডট সিএসএস নামে সেভ করছি, তো অবশ্যই পিএইচপি পেজটা ডট পিএইচপি এক্সটেনশনে সেভ হইতে হবে, আদারওয়াইজ পেজটা এক্সিকিউশন করবে না, মানে পিএইচপি কোড গুলো এক্সিকিউশন হবে না, সেগুলো এইচটিএমএল আকারে ওই শো করবে, মানে ডাইরেক্ট কোড প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? যে কোডটা এক্সিকিউশন করলে যে আউটপুটটা সেটা দেখাবে। তো আপনার এই ডট পিএইচপি পেজের মাঝখানে আপনার এইচটিএমএল কোডও থাকতে পারে, সিএসএস থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, কোনো প্রবলেম নেই, সব এক্সিকিউশন, ঠিক আছে? আর ওই ডট পিএইচপি থাকার কারণে ওই পেজটা আপনি সার্ভার ছাড়া এক্সিকিউশন করতে পারবেন না, এর জন্য জ্যাম সার্ভার অন রাখতে হবে। যেমন আমি ধরেন এই পেজটা যদি এক্সিকিউশন করতে যাই, ঠিক আছে, আমি ব্রাউজারে জাস্ট লিখলাম localhost স্ল্যাশ পিএইচপি স্ল্যাশ, আমার ফাইলের নাম দিতে হবে কারণ আমার ওই জায়গায় অলরেডি ফাইল আছে, ইন্ডেক্স ডট পিএইচপি বেসিক পিএইচপি সিনট্যাক্স। এটা হলো পিএইচপি স্টার্ট, মানে এটা এই যে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিছি না এই লেখা, এটা হলো কমেন্ট, এটাতে জাস্ট আমি এই জিনিস কমেন্ট বানাইছি, ঠিক আছে? এই জিনিসটা কেটে আমি বুঝাইছি, ঠিক আছে? এইটা হলো পিএইচপি ইন্ট, এখানে লেখছি জাস্ট এটুকু, কারণ এই ফরওয়ার্ড স্ল্যাশ না দিলে এটা কমেন্ট হবে না, কমেন্ট না হলে এটা শো করে দেবে, ঠিক আছে? তাহলে আগে ফার্স্ট আমার স্ট্রাকচারটা কি, আমার প্রিন্ট মানে আমার পিএইচপি স্টার্ট ইন দিয়ে এরপরে মাঝখানে আমি জালি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এরপরে এগুলো আপনার পিএইচপি প্রোগ্রাম, ঠিক আছে, আমি জালি ইকো হলে প্রিন্ট করে, ঠিক আছে? আর একটা কমন জিনিস বলি একটু,
আচ্ছা, এখানে একটা জিনিস বলি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, পিএইচপি, ডট নেট, সি শার্প, জাভা, জাভা নট জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে, জাভা, এগুলোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু বিষয় আছে, এগুলো সব সেম, একই স্ট্রাকচার, ঠিক আছে। যেমন আমি পিএইচপি এর জন্য ইকো লিখছি না এখানে, প্রিন্ট করার জন্য, আউটপুট দেখার জন্য, তাহলে এটা দেখায় না, ঠিক আছে। এই ইকো লিখছি এইখানের জন্য বেসিক পিএইচপি সিনট্যাক্স আসতেছে, ঠিক আছে। আমি এটা পেজ সোর্সে যাই, কোড দেখা যায় নাকি এইটুকু দেখবো শুধু, হ্যাঁ, কোনো কোড দেখা যায় না, শুধু এই বিআর মানে এইচটিএমএল কোডটা দেখা যাচ্ছে, বাকি ব্ল্যাঙ্ক, মানে এই কোডটুকু, এই যে ইকো, এগুলো কিছুই আসতেছে না, ঠিক আছে। না মানে এটুকু কিছুই আসতেছে না, ঠিক আছে, শুধু আমার ইকো আসতেছে। যেমন আমি পিএইচপি তে আপনার ইকো লিখছি, ঠিক আছে, যেটা আপনার জাভাতে হলো গিয়ে সিস্টেম প্রিন্ট, সিস্টেম প্রিন্ট আউট সামথিং এরকম, হ্যাঁ হ্যাঁ, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, হ্যাঁ এরকম। তারপরে যেমন আপনার ইয়েতে সি প্লাস প্লাস এ হলো গিয়ে সি আউট, ঠিক আছে, হ্যাঁ, হুম, মানে সবগুলো মিনিং একই, সবাই প্রিন্ট করে, ঠিক আছে, শুধু এক এক প্রোগ্রামে যে নামটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। যেমন ইফ, যে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলা, ইফ এলস, সবগুলা দেখ, সি হলে সি প্লাস, হ্যাঁ, সবগুলা সেম স্ট্রাকচার, কারো এমন না যে জাভাতে যে একটু স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, বা সি শার্পে যে, সবগুলা সেম, ঠিক আছে। লুপ, কন্ডিশন, ঠিক আছে, তারপরে আপনার কম্পারিজন অপারেটর, ঠিক আছে, ইয়া অপারেন্ট, অপারেটর, এগুলো সবগুলো সেম, সব জায়গায় এক মিনিং, ডাটা টাইপ সব জায়গায় একই মিনিং, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলাদা করে, হুম, একই সেম, কোনো পার্থক্য নাই। আপনার, আমি বললাম না যে এখানে আমি ইকো লেখছি, এখানে প্রিন্ট লেখলেও আসে, দেখাই, যে প্রিন্ট লেখছি না, সেভ দেই, একই জিনিস কাজ করে, ঠিক আছে। আরো একটা স্টাইল আছে, আহ, এইটা, না এটা স্ট্রাকচারটা ভুলে গেছি, এটা অনেক আগের আমাদের ছিল, না এমনি, আর যদি, হ্যাঁ এই একটা স্ট্রাকচার, ঠিক আছে। আমি ক্যাশ ফাইল ক্লিয়ার করে দিই যদি ইয়ে থাকে, স্ট্রিং মিস্টেক থাকে, ঠিক আছে, কিছু নেই, মানে এইভাবে প্রিন্ট করা যায়, ঠিক আছে, এটাও একটা স্টাইল, তবে এটা ওল্ড স্টাইল, এইভাবে প্রিন্ট না করাই ভালো, ঠিক আছে, এইভাবে প্রিন্ট না করাই ভালো, বেটার হয়ে লাগে আমরা শুধু ইকো দিয়ে প্রিন্ট করবো, এটা হলো সবচেয়ে ভালো, ঠিক আছে। এটা হলো জাস্ট হলো স্ট্রাকচার বুঝালাম, ঠিক আছে। এরপরে আসি যে পিএসপি ভেরিয়েবল, ডাবল কোটেশন দিলাম, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলাম সামনে, এটা কমেন্ট হয়ে গেল, এটা এক্সিকিউশন হবে না। আমি যদি রিলোড দিই, সেভ দিয়ে নিয়েছি, সেভ না দিয়ে রিলোড দিলে তো আউট, এখন বিষয়টি ব্ল্যাঙ্ক, কিছু নাই, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করেন, এখানে কমেন্টও শো করে না, পেজ সোর্সে গেলে, তার মানে আমার এগুলো, ঠিক আছে, কোডিং যে করি এগুলো হিডেন হয়ে থাকে ব্যাকএন্ডে, পিএসপি ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ বলে, ফ্রন্ট এন্ড বলেন, ঠিক আছে, ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ যদি বলে, আরেকটা জিনিস বলি, কোন সময় যদি বলে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ কি, ঠিক আছে, তো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যে করে আসে, পিএইচপি বলেন না, ঠিক আছে, পিএইচপি সম্পূর্ণ ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। পিএইচপি একমাত্র যেটা দিয়ে আপনার ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে, বাকিগুলো দেওয়া হয় না, ঠিক আছে। যেমন ডট নেট, সি শার্প, এটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এরা মানে ব্যাকএন্ডে কাজ করে, এরা ফ্রন্টে সরাসরি আসে না, শুধু আউটপুট ফ্রন্টে দেখায়, ঠিক আছে।
হিউজ কোডিং আছে, আউটপুট ফ্রন্ট এন্ড জাভা আর ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখন আছে ভেরিয়েবল। আমরা জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল লিখছি কি var দিয়ে var। ঠিক আছে, কিভাবে লিখছি জাস্ট এক্সাম্পলের জন্য আমি বলতেছি var। ঠিক আছে, এটা জাভা স্ক্রিপ্টে লিখছি, বাট পিএসপি কিন্তু var দিয়ে লেখে না, পিএসপি ডলার সাইন ইউজ করে। ঠিক আছে, মনে রাখবেন ডলার সাইন। ঠিক আছে, অন্য কোনো সাইন না, শুধু ডলার সাইন। ফার্স্ট ভেরিয়েবল লেখার কিছু কন্ডিশন আছে। ফার্স্ট হলো ডলার সাইন দিয়ে স্টার্ট করতে হবে। সেকেন্ড, মানে মেইন ভেরিয়েবলের নামটা, ঠিক আছে, মানে এমন ভাবে দিতে হবে যেন ভ্যালুর সাথে একটু ম্যাচ, মানে ভ্যালুটার সাথে রিলেটেড থাকে। যেমন আপনি এক ধরনের ফুল নেম লিখলেন, ঠিক আছে, ভ্যালু, ভ্যালু হলো ফুল নেম, ঠিক আছে, মান হলে ফুল নেম। আর ভেরিয়েবলে লিখলেন কি ক্লাস, বা লিখলেন হলে গিয়ে নিউ ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে এই নিউ ভেরিয়েবল দেখলে কেউ বুঝতে পারবে না যে এটার আন্ডারে কি টাইপের ভ্যালু থাকতে পারে। ঠিক আছে, যদি ভেরিয়েবলের নাম দেন ফুল নেম, ঠিক আছে, আর ভ্যালু দেন হলে গিয়ে তার নাম দিয়ে দেন মিস্টার এক্স বা মিস্টার ওয়াই, তাহলে কিন্তু ভেরিয়েবল দেখলে 5 বছর পর দেখলে বুঝতে পারবে না এটার, এই ভেরিয়েবলের আন্ডারে আমি কোনো নাম রাখছি। ঠিক আছে, তাহলে এই জিনিসটার নামটা খেয়াল রাখতে হবে। অবশ্যই স্পেস ইউজ করা যাবে না। দুইটা যখন সেন্টেন্স, দুইটা ওয়ার্ড হবে, ভেরিয়েবল লিখতে যে দুইটা ওয়ার্ড হবে, যেমন ফুল নেম দুইটা ওয়ার্ড, ঠিক আছে, মাঝখানে স্পেস ইউজ করা যাবে না, আন্ডার স্কোর ইউজ করতে হবে। ঠিক আছে, আর একটা কন্ডিশন আছে, ভেরিয়েবল কোনো সময় নাম্বার দিয়ে স্টার্ট হয় না। ভেরিয়েবলের নাম কোনো সময় নাম্বার দিয়ে স্টার্ট হয় না। ঠিক আছে, আবার বলছি কন্ডিশন গুলো। ফার্স্ট হলে ডলার সাইন দিয়ে স্টার্ট করতে হবে। ঠিক আছে, এই যে ডলার সাইন, আমি এখানে একটা নতুন করে লিখি, ডলার সাইন দিয়ে স্টার্ট করবো। সেকেন্ড, আমার কোনো নাম্বার ইউজ করতে হবে না। খেয়াল রাখবেন কোনো নাম্বার হবে না। ঠিক আছে, নাম্বার ইউজ করা যাবে না, ক্যারেক্টার ইউজ করতে হবে। অবশ্যই ছোট হাতের ইউজ করেন, বড় হাতের ইউজ করলে কোনো সমস্যা নেই, তবে ছোট হাতের ইউজ করে যাবে। ঠিক আছে, লাস্ট, মাঝখানে কিন্তু স্পেস দিন, স্পেস ইউজ করা যাবে না, আন্ডার স্কোর দিতে হবে, মাইনাস না, মানে মানে স্পেশাল ক্যারেক্টার মানে এট দ্য রেট, হ্যাশ, এগুলা কিছু ইউজ করা যাবে না। এখানে শুধু আন্ডার স্কোর ইউজ হবে। যদি আরো একটা লাস্ট নেম, আমি আরো একটা ওয়ার্ড ইউজ করি, ঠিক আছে, স্টুডেন্ট, যদি তিনটা হয়, চারটা হয়, পাঁচটা হয়, এগুলো আন্ডার স্কোর দিয়ে লিখে দেবে। ঠিক আছে, ভেরিয়েবলের নাম। তবে বেশি না দেয়, বরং বেশি না বানানোই ভালো, কারণ এটা বারবার অনেক জায়গায় ইউজ করতে হয় বা বারবার লেখার ঝামেলা। তারপর ইকুয়াল দিয়ে ডাবল স্ট্রিং এর মধ্যে বা সিঙ্গেল স্ট্রিং হোক, সমস্যা নেই, আমি নাম লিখলাম, ঠিক আছে, মিস্টার এক্স, সেট দেই। এটা হলো ভেরিয়েবল। দেখেন, ভেরিয়েবলের আন্ডারে আমি কি নিচ্ছি, স্ট্রিং। ডাবল কোটেশনের মধ্যে আমি যা নিব, সিঙ্গেল কোটেশন হোক আর ডাবল কোটেশন হোক, যেটাই নিব সেটা স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং মানে হলো ওয়ার্ড বোঝায়, কোনো নাম্বার টাম্বার বোঝায় না। আর যদি আমি সরাসরি এইভাবে লিখতাম, ধরেন 4, তাহলে হলো ইন্টিজার নিচ্ছে, স্ট্রিং না। ডাটা টাইপের জিনিসটা বোঝায়, হ্যাঁ, ডাটা টাইপ কি, কয়েকটা ডাটা টাইপ আছে। ফার্স্ট হলো ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার হলো 1, 2, 3 এরকম পূর্ণ সংখ্যা বোঝায়, উইদাউট ডট। ঠিক আছে, হুম। সেকেন্ড হলো ফ্লোট, ফ্লোট হলো দশমিক দিয়ে, দশমিক দিয়ে, হ্যাঁ, ঠিক আছে, কি বলে স্ট্রিং, অনেক জায়গায় ক্যারেক্টার বলে। ঠিক আছে, ক্যারেক্টার হলো গিয়ে জাভাতে আছে, বার্কার আছে, বার্কার হলো মাই স্কোয়ার, ভেরিয়েবল ক্যারেক্টার বলে। তারপর আছে বুলিয়ান, স্পেলিং ভুলে গেছি। ঠিক আছে,
ইন্টিজারের মধ্যে অনেকগুলো ভাগ আছে। বিগ, ও আরেকটা আছে টেক্সট, না টেক্সট হলো ইয়ার মাইস করি। বিগ ইন্টিজার, ঠিক আছে, এরকম আছে। মানে বিগ বিগ টেক্সট আছে। তো আমরা মেইনলি ইউজ করি এই কয়টা, ঠিক আছে, এই তিনটা ইউজ করি সব জায়গায়। ইন্টিজারটা ফুল সংখ্যা, ইন্টিজার যখন লিখবো তখন কোটেশন দিব না, দিলেই সেটা স্ট্রিং হয়ে যাবে, ঠিক আছে। সেটা আর কোনো নাম্বারে থাকে না, সেটা তখন একটা ক্যারেক্টার হয়ে যাবে। ক্যারেক্টার আর ক্যারেক্টার, ক্যারেক্টার আর ক্যারেক্টার যোগ করলে কোনো সময় আউটপুট দেখাবে, দেখাবে না, ঠিক আছে। এখানে দেখেন আমি একটা ভেরিয়েবল নিছি ফুল নেম, ঠিক আছে। এখানে ওই আমরা এর আগে কি করছি, সরাসরি স্ট্রিং প্রিন্ট করছি না, এই ভেরিয়েবলের কিন্তু একটা স্ট্রিং আছে, হাইপার। তো আমরা এখন আর ভেরিয়েবল মানে স্ট্রিং প্রিন্ট করবো না, আমরা সরাসরি করবো কি, ভেরিয়েবলটা প্রিন্ট করবো। হ্যাঁ, আমি যদি এটা প্রিন্ট করি তাহলে হাইপার টেক্সট প্রি প্রসেসর মানে এটার আন্ডারে আমার এই স্ট্রিংটা আছে, এই ভেরিয়েবল আন্ডারে এই ভ্যালুটা আছে, ঠিক আছে। ফুল নেম এটা হলো ভেরিয়েবল, আর এটা হলো ভ্যালু। এই ভ্যালুটা ভেরিয়েবল যখনই কল কল করি তখন ভেরিয়েবলটা নিয়ে আসি। তাহলে আরেকটা বিষয় আছে কনকেট, ঠিক আছে। কনকেট জিনিসটা কি, কনকেট হলো সংযোগ করা, দুইটা সেপারেট জিনিসকে অ্যাড করা, একসাথে পাশাপাশি আনা, আর সংযোগ 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 করা, যোগ করা না, সংযোগ করা, ঠিক আছে। যোগ করা অন্য বিষয় হলো, দুইটার একটা বানানো হলো। তো যদি আমি কনকেট, দুইটা ভেরিয়েবল আছে ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক না, মাঝে মাঝে ফার্স্ট নেম লাস্ট নেম পাশাপাশি দেখায়। তো এটা কিভাবে করবে, এটা করতে গেলে এখানে যেমন ফার্স্ট নেম লিখছি, তারপর দেখেন একটা ডট দিছি। আমরা জাভা যে কুইরিতে আমরা কিভাবে কনভার্ট করছিলাম ক্লাস দিয়ে, ফার্স্টে কি লিখছি যে এরকম এলআর, ঠিক আছে, লেখা এখানে ধরেন লিখছি রেজাল্ট, রেজাল্ট লিখে এখানে প্লাস দিছি, তারপরে এখানে ভেরিয়েবলটা, যে ভেরিয়েবল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম এক্স এর আন্ডারে মনে করেন 10 আছে, এভাবে দিতাম। মানে এই রেজাল্টের সাথে এক্স কনকেট করতে গেলে জাভাতে প্লাস সাইন লাগে, ঠিক আছে, যে কোরিতে প্লাস সাইন লাগে। কিন্তু পিএইচপি তে প্লাস সাইন দেওয়া যায় না, পিএইচপি তে আবার ডট, ফার্স্টে কি ফার্স্ট নেম দিছি, এরপর ডট দিছি, মানে এর সাথে আরো কিছু অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। যেমন ধরেন এরপর আমি একটা স্পেস দিব, তো স্পেস দিতে গেলে তো সরাসরি স্পেস দিতে পারবো না, স্পেসটা কি স্ট্রিং, ডাবল কোটেশন দিয়ে মাঝখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি, এখানে একটা স্পেস আছে, ঠিক আছে। তারপরে স্পেসের সাথে আবার কনকেট করছি লাস্ট, ডট দিচ্ছি, ডট দিয়ে ভেরিয়েবল লাস্ট নেম বলে দিচ্ছি, ঠিক আছে। তো অলওয়েজ মনে রাখবেন যে ভেরিয়েবল, যে ভেরিয়েবলের সাথে কনকেট করব তারপর একটা ডট দিব, তারপরে আমি যদি আরো একটা ভেরিয়েবল অ্যাড করতে চাই বা স্ট্রিং দিতে চাই, মাঝখানে আমি যদি কিছু লিখতেও চাই সেটাও লিখতে পারবো। ডটের পর স্ট্রিং এর মধ্যে লিখে দিলাম, তবে ডট দিয়ে আবার ভেরিয়েবল লিখি, ঠিক আছে। এখন যদি আউটপুটটা দেখি, এই দুইটা নাম পাশাপাশি আছে, এমডি আলম হোসেন, হুম। আবার এই যে এটা হলো আমার ভার্কার, এই কি বলে স্ট্রিং গেল, এগুলা এগুলো কনকেট জিনিস। কনকেট আপনার অনেক জায়গায় পাবেন, অনেক জায়গায়, ঠিক আছে, যোগ এরকম করে এই অনেক জায়গায় এরকম আসবে কনকেটের হিসাবে, কোড করতে গেলে অনেক 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 জায়গায় দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা এরপরে আসে আমরা এখানে দেখেন একটা জিনিস, যে 4.1 প্লাস, একটু বড় করে দিই, 4.1 প্লাস 6.5, ঠিক আছে, ইকুয়াল কিছুই নেই, এটা একটা স্ট্রিং এর মধ্যে দিচ্ছি, হুম। এটা ইকুয়ালটা বাদ দিয়ে দিই, আমি যদি এটা প্রিন্ট করি তাহলে কি দেখায় দেখেন। আচ্ছা এক মিনিট একটু আসতেছি।
হুম। এই যে এখানে দেখেন স্ট্রিং আছে, মানে 4.1 প্লাস 6.5, ঠিক আছে। এটা যদি আমি প্রিন্ট করি তাহলে এটা দেখেন, কিন্তু এটা যোগ হওয়ার কথা, ঠিক আছে, যোগ হচ্ছে না। আমরা এটা যদি যোগ করতে যাই, ঠিক আছে, যোগ হচ্ছে। তো এটা আমরা এইভাবে দেখি, এখানে ইকুয়াল দিছিলাম যে এটা 4.4 আর 6 কত, 10, 10.6 এরকম হবে result, ঠিক আছে। 10.6, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন এই সংখ্যাটা আমি ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিছি, এটা যোগ করতে পারতেছি না, এটা স্ট্রিং হয়ে গেছে, ঠিক আছে। আর আমি যখন নর্মালি 4.1 প্লাস 6.5 লিখছি, ঠিক আছে, এখানে ব্রেক দিছি, এটা ব্রেক না দিলেও চলে, এটা কেটে দিই। যখন এটা এইটুকু লিখছি তখন এটা যোগ করে দেখাচ্ছে আমার, তার মানে আমার পিএইচপি তে কোনটা ইন্টিজার কোনটা ফ্লোয়েট আমার না বললেও চলে, ওরা ধরে নেয়, অটোমেটিক বুঝে নেয়, ঠিক আছে। আর স্ট্রিং হলে আমার ডাবল কোটেশনের মধ্যে বুঝাই দিতে হয়। যেমন অনেক জায়গায় আছে আপনার ভেরিয়েবলের আগে এভাবে লিখে দিতে হয় আইএমটি, ঠিক আছে, ইন্টিজার তারপরে ভেরিয়েবল লিখতে হয়, ঠিক আছে। পিএইচপি তে এই সিস্টেম আইএনটি লিখে তারপরে এ দিয়ে তারপরে 10 এভাবে দিলাম, মানে তখন বোঝায় যে এর মান, এ একটা ভেরিয়েবল আছে যার মান 10 এবং সেটা এটা ইন্টিজার, এই ফার্স্টে বলে দিতে হয় অনেক জায়গায়। এটা আপনি সি শার্পে পাবেন, জাভাতেও পাবেন, ঠিক আছে, একই সিস্টেম বলে দিতে হয়, বলে না দিলে ও বুঝে না। আর পিএইচপি তে এটা না বললেও চলে, যেমন এখানে 4.1 দিছে, এখানে 4.1 না দিয়ে যদি শুধু 4 আর প্লাস 6 ও দেই, দেখবেন 10 দেখাবে, 10 দেখাচ্ছে। আমি কোথাও ইন্টিজার বা কিছু ডিক্লেয়ার করি না। আবার যদি আমি ভেরিয়েবলের আন্ডারে রেখে একটু পরে যোগ বিয়োগ দেখাবো, ঠিক আছে। যেমন এখানে আপনার এটা হলো গেল আমার যোগ, বিয়োগ একই, মাঝখানে একটা মাইনাস দিয়ে দিলে হয়েছে। এবার ভাগ দেখে, ঠিক আছে, ভাগ হলে 2, ভাগ করছে 2 আসছে, 4 এর 2 দিয়ে ভাগ করলে তো 2 আসে। আমি ভাগও কিন্তু বলে দিইনি, মানে কিছুই বলিনি, ও জাস্ট মাঝখানে গিয়ে দিয়ে দিচ্ছে, ও বুঝে গেছে। গুণ একই জিনিস, ঠিক আছে। 4 দুগুণে 8, ঠিক আছে। এরপরে দেখেন আর একটা জিনিস আছে, আর একটা জিনিস খেয়াল করেন যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার করে 18 লিখছি, এরপর সেমিকোলন দিছি, সেমিকোলন দিছি মানে কি এইটুক পার্ট শেষ, এটা সেপারেট হয়ে গেছে, ঠিক আছে? যদি সেমিকোলন না দিতাম তাহলে এই রোড ধরতো, আবার অলরেডি এই রোড ধরতেছে, সিনট্যাক্স এর, ঠিক আছে। মানে এখন লাইনটা এরকম হয়ে গেছে, মানে এই দুইটা এক হয়ে গেছে, লাস্টে এসে সেপারেট। সেমিকোলন দেওয়া মানে কি স্টেটমেন্ট শেষ, একটা স্টেটমেন্ট, ঠিক আছে, এই যে এতটুকু একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা এন্ড, আবার এটা একটা স্টেটমেন্ট, সেমিকোলন দিচ্ছে, সেমিকোলন দিয়ে দিয়ে পাশাপাশি লিখলেও হয়। যেমন এ একটা ভেরিয়েবল, এটা আন্ডার 18 আছে, বি একটা ভেরিয়েবল, এটা আন্ডার 28 আছে, সি একটা ভেরিয়েবল, এটা এটা আন্ডার 28 আছে, ঠিক আছে। আমি একটা কন্ডিশনাল লজিক একটা ইউজ করছিলাম, যেখানে ইফ এলস দিয়ে এখানে বড় ভ্যালু কোনটা সেটা বের করতে হয়, মানে বড় ভ্যালু দুইটা আছে। আমরা এগুলা যদি রান করি তাহলে দেখতে পারবো যে অ্যাকচুয়ালি বড় ভ্যালু কোনটা, আউটপুট দেখো, it is the biggest value, বি দা সি, বি প্রিন্ট হয়েছে মেনু, ঠিক আছে। কারণ বি এখানে লেগে বড় ভ্যালু বি আর সি সমান, কিন্তু আমি যদি এখানে 30 দিয়ে দিই, 26 দিই, তাহলে দেখবেন 28 লেখা একই। আচ্ছা এটা
এখানে বাড়াই, এখন দেখবেন 38 ইজ দ্য বিগেস্ট ভ্যালু, মানে এ প্রিন্ট হবে। ইকুয়ালস এর জিনিসটা বুঝে, এখানে কন্ডিশনাল কিছু অপারেটর ইউজ হচ্ছে, ঠিক আছে। ইকুয়ালস স্ট্রাকচারটা একটু বুঝাই দেই। ইফ ইজ এ ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে কন্ডিশন, ঠিক আছে, ট্রু আর ফলস, কন্ডিশন আর ট্রু হবে নাহলে ফলস হবে। এটা কন্ডিশনে মানে একাধিক কন্ডিশন হতে পারে, সিঙ্গেল কন্ডিশন হতে পারে, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট। মানে জিনিসটা কি, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই সেকেন্ড এটা প্রিন্ট করি, যোগ করি না বিয়োগ করি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা লিখবো সেটা সে এক্সিকিউশন করবে। আর যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা লিখছি এখানে যদি ফলস হয়, ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্ট করবে না, সেটা এটা স্কিপ করে যাবে, ঠিক আছে। যেমন আমরা এ এর মান দিছি 38, বি এর মান দিছি 26, সি এর মান দিছি 28, ঠিক আছে। এখানে একটা কন্ডিশন ইউজ করছি এ, সবসময় খেয়াল রাখবেন একটা জিনিস, ঠিক আছে, এটা আমার খেয়াল থাকে না তো এইভাবে মনে রাখি। ডলার দিয়ে এ লিখছি, এর যে মাথা দুইটা, হ্যাঁ কি বলে এই যে এটার দেন, হ্যাঁ এইটার মাথা, এই যে দুই পাশে দুইটার মাথা, ঠিক আছে, এই দুইটা মাথা যে ভেরিয়েবলের দিকে মানে যেই দিকে থাকবে সেটা বড় বলবে, ঠিক আছে। আর এই পাশে যেটা থাকবে ডলার বি, সেটা ছোট বলবে, ঠিক আছে। এটা যদি আমি উল্টা করে দিই তাহলে এখন বুঝাবে কি, বি বড় এ ছোট, ঠিক আছে। এটা যদি এইভাবে দেই তাহলে বুঝাবে এ বড় বি ছোট। কন্ডিশন আমি এটা বুঝাচ্ছি। আর একাধিক কন্ডিশনের বিষয়টা বলছি, মানে যদি আমার অনেকগুলা মানে একসাথে আমার অনেকগুলো একাধিক কন্ডিশন দেখা যায় তখন এই এন্ড অপারেটর ইউজ করতে হয়, এন্ড অর, ঠিক আছে, এগুলো তো গেট করছে, এন্ড অর নট, ঠিক আছে। এন্ড অপারেটর কি, যদি সবগুলো ট্রু হয় তাহলে ট্রু, অর অপারেটর একটা অপারেটর একটা যদি ট্রু হয় তাহলে তাহলে ট্রু, আর নাহলে ফলস। সব একটা ট্রু না হয়, কি বলি সরি ভুল বলছি। মানে অর অপারেটরের লেগে দুইটা কন্ডিশনের মধ্যে একটা ট্রু হইলেই চলবে, আর এন্ড অপারেটরের কাজ কি দুইটাই ট্রু হইতে হবে নাহলে হবে না। হুম। এখানে যেমন আমার একটা কন্ডিশন দিছে কি, এ যদি বি থেকে বড় হয় বা সমান হয়, এর মান কত 38 আর বি এর মান 26, এ বড়, ট্রু আছে। তার দেখেন এ যদি সি থেকে বড় বা সমান হয়, ইকুয়াল দিছি মানে সমান, ঠিক আছে, এর অবশ্যই সি থেকে বড় বা সমান। একটু জাস্ট একটা ফোন রিসিভ করেন। হ্যাঁ সাগর ভাই। হ্যাঁ ভাই, কি বলেন, কোনটায়? ভাই কি বললেন, আপনি একটু কি অফিসে অফিসে যাবেন না আজকে? আচ্ছা ঠিক আছে, সিলেট যাচ্ছেন না? আচ্ছা তাহলে আমি ব্যাকআপ নেওয়া শুরু করি লোকাল পিসি। আচ্ছা আমি তাহলে একটু ব্যাকআপ নেই, ঠিক আছে। আর আমি দেখতেছি, তবে মানে রাখা যাবে না যদি এরকম হয়। আচ্ছা, এবার চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না আমিও আর রিস্ক নিতে পারতেছি না, আমি যে বললেন যে প্রবলেম, ঠিক আছে, ঠিক আছে আমি এখন ঢুকছি। আচ্ছা তাহলে এর মান এ যদি মানে সি এর থেকে বড় হয় বা সমান হয়, ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা কিন্তু আমার ট্রু হইতেছে, কারণ এ আসলে বড় সবগুলো, আমি যেহেতু এই মান দেখতে পাইতেছি তাই। এর জন্য বলা ইকো দিয়ে বলছে কি এ ডট, এর মান যদি এর মান যেটা থাকে সেটাই নেবে, ইজ বিগেস্ট, ঠিক আছে। এলসি মানে এই কন্ডিশন যদি ফলস হয় এলসি তে যাবে, কন্ডিশন যদি ট্রু হয়ে যায় মানে কন্ডিশন ট্রু তাহলে এটা print হবে, তাহলে বাকিগুলা কাজ করবে না, বাকিগুলো অফ হয়ে যাবে অটোমেটিক। এলসি যদি বাই চান্স ধরেন এরকম হয়েছে যে বির মান লাগে 40 46, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে দেখেন বির মান বড়
এ ছোট, পি সি এর থেকে ছোট, তাহলে পি বড়, তো আমি এটা প্রিন্ট করেছি। আর যদি এমন হতো যে না, এখানে কোনোটাই বড় ভ্যালু পাই না, এটা হবে না নরমালি, যে এখানে কোনো বড় ভ্যালু নাই, মানে সবগুলাই সমান, তাহলে লিখতো বিগেস্ট ভ্যালু নট ফাউন্ড। আমরা যেমন ভেরিয়েবল একভাবে ডিক্লেয়ার করলাম না ডলার সাইন দিয়ে, ঠিক আছে, আরেকটা আছে কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট নেম দিয়ে ডিফাইন করা যায়, ঠিক আছে, ডলার সাইন দিয়ে কিছু নাকি ডিফাইন করলাম না, এটা হলো কনস্ট্যান্ট নেম। এখন যদি আমি প্রিন্ট করি, দেখেন এখানে বি বড় দেখ 46, ঠিক আছে, এলে ইফ এলস কন্ডিশনের মূল সব জায়গায় একই, এখানে এন্ড এর জায়গায় অর অপারেটর। আর এই যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, হ্যাঁ, ভেরিয়েবলের আরেকটা সিস্টেম আছে ডিফাইন করা যায়, এখানে হলো ভেরিয়েবল নেম। আমরা যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় কি করছি, যে ডলার সাইন দিয়ে নেম লিখলাম, ঠিক আছে, ফাংশনের মধ্যে এই ভেরিয়েবলের এই নেমটা লিখে দিচ্ছি, আর ইকুয়াল দিয়ে কি করতাম, ভ্যালু দিয়ে দিতাম। এখানে আমরা এই যে ডাবল স্ট্রিং মধ্যে যেটা লিখবো, হ্যাঁ, সেটা হলো যে আপনার ভ্যালু, ঠিক আছে, এটা এখানে লিখছি মিস্টার এক্স, আমরা এখানে লিখলাম কি, আগের সিস্টেমে কি লিখলাম মিস্টার, এভাবে লিখলাম। ডিফাইনে জাস্ট কি সেম জিনিসই, এখানে ভেরিয়েবলের ভ্যালুর নামটা, ভেরিয়েবলের নাম, আর এখানে ভ্যালু, আর প্রিন্ট করার সময় শুধু এই নেমটা বলে দিব, এই value, ঠিক আছে, কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এবার যদি ডিক্লেয়ার করে দেখেন, প্রিন্ট করে দেখেন, মিস্টার এক্স দেখাবো, মিস্টার এক্স, এটা হলো ভেরিয়েবল ডিক্লেয়ার একটা সিস্টেম। অ্যারেতে আজকে যাবো না, এ কি পর্যন্ত থাকো, আপনার নেক্সট নেক্সট মানে কালকে শুক্রবার না, হ্যাঁ, কালকে যদি কালকে শনিবার দিন, ঠিক এখন থেকে সকালবেলা ক্লাস নেবে, ঠিক আছে, আমার জন্য একটু সুবিধা। শনিবার দিন আপনার ঠিক সকাল আমার এই ক্লাসটা একটু বেশি নিতে পারবে, 3 ঘন্টা দিতে পারবে। শনিবার দিনের মধ্যে আমার পিএইচপিটা মোটামুটি শেষ করে, ওই আর যে কন্ডিশনাল লুপ টুপ আছে এগুলো শেষ করে, অবজেক্ট ওরিয়েন্টেড একটু বুঝাই দিয়ে, রবিবার দিন থেকে আমরা আমাদের ইনভেন্টরি যে সিস্টেম করতে চলতেছি সেটাতে চলে যাবে। এর মধ্যে কোডগুলো একটু বেসিক জিনিসগুলো মানে আপনারা চেক করুন, ঠিক আছে, একটু প্র্যাকটিস করতে হবে, নাহলে মাথায় থাকবে না, বুঝতে পারবে না। এটা যত PHP প্রোগ্রামিং জিনিসটা যত প্র্যাকটিস করবেন তত পারফেক্ট হবে, ঠিক আছে? যত প্র্যাকটিস করবেন তত পারফেক্ট হবে, না হলে কিন্তু এটা পারফেক্ট হয় না, এটা ডে বাই ডে আপনার প্রবলেম হবে। আপনি এই যে দেখে গেছেন, আমি বুঝাই দিয়ে গেছি, যদি প্র্যাকটিস না করেন কিচ্ছু মনে থাকবে না, ঠিক আছে? এই কোডগুলো একটু দেখেন।
আচ্ছা, আপনারা দেখে দেখে কোডটা উঠাইতে থাকেন। ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ, বুঝলি নাই? এই কোডটুকু উঠাইতে থাকেন, টাইপ করতে থাকেন।
হ্যাঁ বলেন, বলেন। হয়ে গেছে কি? 1 মিনিট আমি আজকে দেখতেছি। দাঁড়ান 1 মিনিট। দেখি স্ক্রিন শেয়ার দিছেন? স্ক্রিন শেয়ার দেন। হুম। এক এক রকম। আমি যেমন ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি সেটার জন্য একরকম। ঠিক আছে, আপনি যেমন যেটা ইউজ করছেন এটার জন্য একরকম। ঠিক আছে, কালারিং এর কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, আউটপুট কি আসছে? হ্যাঁ ফুলটা তো করেন, আমি ফুলটা তো এর জন্য অন করে রাখছি। এটা তাড়াতাড়ি মানে এটুকু এটুকু করেন, আমি কমেন্ট করে দিচ্ছি যতটুকু আর কি করবেন ওইটুকু আমি অন করে দিচ্ছি।
কোনটা? ও, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, সরি। স্ক্রিন শেয়ারটা অফ করেছি। না, আপনারটা দেখাচ্ছি।
হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখে রান করা, এটা বেসিক জিনিস তো, রান করবে নাকি অল্প জিনিসে? আপনি জ্যাম্পে রাখছেন না? আচ্ছা ঠিক আছে, ইয়ে করেন, একা একা পারবেন পরে? হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ। আপনি ফোল্ডারের নাম লেখেন নাই কেন? হ্যাঁ, লোকাল দিয়ে ফোল্ডার। না না, ফোল্ডারের নাম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রান করছে ঠিকই, মানে ইয়ে আউটপুট পাচ্ছে না, কোডটা দেখি একটু।
এররও তো নাই। এমনি জাস্ট ইকো দিয়ে দেখেন তো, নর্মালি প্রিন্ট হয় কিনা কিছু। ইকো হ্যালো রেখে দেখেন। ডাবল, হ্যাঁ স্ট্রিং দিতে হবে, স্ট্রিং ছাড়া হবে না। দিয়ে সেমিকোলন। হ্যাঁ, সেভ দেন, সেভ দিয়ে রান দেন। আপনার ওই ফাইলে আপনি এডিট করতেছেন না, আপনি একটু ওই যে ইয়েতে যান, কি বলে, এডিটরে যান, সাবলাইনে, সাবলাইনে ওই উপরে যে বেসিক ডট পিএইচপি লেখা না, ওখানে মাউসটা ধরে দেখে সি ইউজার। আপনি কি ডেস্কটপে ফাইল সেভ করে রাখছেন? ডেস্কটপের ফাইলটা কাট করে, হ্যাঁ এটা কাট করে এইচটি ডক্সে দেন। ওইটা এডিট হচ্ছে না, ওই ফাইলে ওপেন করলে দেখবেন কিছুই নাই, ওটা ব্ল্যাঙ্ক। ওই যে দেখেন 0 কেবি ফাইলটা, হ্যাঁ এটা 1 কেবি। এবার রান করেন, 46 বিগেস্ট ভ্যালু, হ্যালো, সবই আসতেছে। ঠিক আছে, মানে আপনি পেজ সেভ করছেন আরেক জায়গায়, এডিট করতেছেন আরেক। ঠিক আছে, ঠিক আছে তাহলে। এই যে আমি শনিবার দিন, মঙ্গলবার দিন আমি থেকে অফ রাখবো না, সকালবেলায় ক্লাস হবে, হ্যাঁ ঠিক আছে। সকালবেলা ক্লাস হবে, আমার জন্য সুবিধা, বা আপনাদের জন্য একটু অসুবিধা হতে পারে, আমার জন্য সুবিধা। আর কি বলে, মঙ্গলবার দিন বন্ধ না দিয়ে টানা করাবো। ঠিক আছে, সকালবেলা ক্লাস হলে আমার বন্ধ না দিলেও চলে, মানে বন্ধ না, মানে টানা করাইতে পারবো। আর প্র্যাকটিসও করবেন, মানে যে আমি যে 3 ঘন্টা 4 ঘন্টা করাবো, হ্যাঁ এর মাঝখানে ওই সরাসরি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, কারণ অন্য সময় প্র্যাকটিস করার হয়তো সময় নাও পাইতে পারে, আর এই সময় প্র্যাকটিস করলে ভুল ভাল হলে আমি দেখা দিতে পারবো, প্রবলেমটা মানে দ্রুত সলভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বলেন।